সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে। আশা করি সকলেই ভালো আছেন। আপনি যদি স্বাস্থ্য সহকারী কিংবা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। আর আপনি যদি মৌলভীবাজার জেলা থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওর শেষাংশে মৌলভীবাজার জেলা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য তথ্য পরিবেশন করেছি, যা আপনার পরীক্ষায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশায় ব্যক্ত করছি। তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর আমাদের এই ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যান। আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে সকল জেলার সাজেশনমূলক ভিডিও দেওয়ার জন্য। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নিই সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষায় কয়টি অংশ থেকে আপনাদের প্রশ্ন করা হয়। কয়টি অংশ থেকে প্রশ্ন করা হয়? আপনাদের মোট 4টে অংশ থেকে প্রশ্ন করা হবে, এর বাইরে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। প্রথম অংশ দেখে নিই বাংলা অংশ, দ্বিতীয় অংশ ইংরেজি অংশ, তৃতীয় অংশ সাধারণ জ্ঞান অংশ এবং গণিত অংশ। এই 4টে অংশের বাইরে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শক, তাহলে এইবারে আমরা দেখে নিই একটি নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্ন হিসেবে বেছে নিচ্ছি একটি মাদারীপুরের একটি স্বাস্থ্য সহকারীর প্রশ্ন। কয়েকদিন আগে পরীক্ষাটি হয়ে গেল। প্রশ্নটি এইটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলা অংশ। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এইটুকু ইংরেজি অংশ। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে নিচে ইংরেজির নিচে এইটুকু হচ্ছে গণিত অংশ, এবং গণিত অংশের নিচে যেটুকু দেখা যাচ্ছে এই যে এইটুকু হচ্ছে সাধারণ জ্ঞান অংশ। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা একটি নমুনা প্রশ্ন দেখে নিলাম। এবার শুরু করা যাক। বাংলা অংশের মধ্যে কোন কোন অধ্যায় আপনি দেখবেন, কোন কোন ভাগ আপনি দেখবেন? দেখুন, বাংলার মধ্যে বাংলা ব্যাকরণ আর বাংলা রচনা অনুচ্ছেদ, অথবা সাথে বাংলা আবেদনপত্র। যদিও আবেদনপত্র তেমন একটা আসে না, তারপর আমরা সাজেস্ট করব, কিছু পরীক্ষা এসেছে। তো এখন আমরা দেখে নিই বাংলা ব্যাকরণের মধ্যে কোন কোন টপিকসগুলো আপনি দেখবেন। বাংলা ব্যাকরণে তো অনেক টপিকস আছে, তার মধ্যে আপনি কোন কোন টপিকসগুলো দেখলেই পরীক্ষায় আপনি টিকতে পারবেন এইটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি। তো আপনি দেখতে পারেন সন্ধি, কারক, সমাস, এক কথায় প্রকাশ, বাগধারা, বাংলা বানান, সমার্থক ও বিপরীত শব্দ। এই যে কয়েকটা টপিকস যদি আপনি জেনে থাকেন তাহলে যথেষ্ট। এবার আমরা আসি বাংলা রচনা বা অনুচ্ছেদ। দেখুন, রচনা কিংবা অনুচ্ছেদ সবসময়ের জন্য সাজেস্ট করি আলোচিত বিষয়, সাম্প্রতিক বিষয়, ট্রেন্ডিংয়ে থাকা বিষয়গুলো নিয়ে আপনাদের দেখার জন্য। তারপরে আপনারা দেখতে পারেন কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য খাতে সরকারের সাফল্য, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, বঙ্গবন্ধু বাংলাদেশ, পদ্মা সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, মেট্রো রেল, চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট বাংলাদেশ। এটুকু দেখলেই আশা করি হয়ে যাওয়ার কথা। এরপরে আমরা দেখে নিই বাংলা আবেদনপত্র। শুরুতেই বলেছি আবেদনপত্র তেমন একটা আসে না, তবে আবেদনপত্র যে কয়টা স্বাস্থ্য সহকারী পরীক্ষা এসেছে তার মধ্যে 80% পরীক্ষা এসেছে এই আবেদন, যেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে যোগদানের আবেদন। সুতরাং এটি আপনার ভালোভাবে দেখে যাওয়া দরকার। এর সাথে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি এবং একদিনের নৈমিত্তিক ছুটি চেয়ে আবেদন, সেই সাথে গরমে হিট স্ট্রোক প্রতিরোধে সচেতনতামূলক কাজের বিবরণ সহ বন্ধুকে চিঠি। আপনারা এই কয়েকটা আবেদনপত্র অবশ্যই দেখে যাবেন। এইবারে আসি ইংরেজি অংশে। দেখুন, বাংলা ব্যাকরণে যেমন অংশ আছে, ইংরেজি তেমন গ্রামার অংশ। বাংলা ব্যাকরণে যেমন অনুচ্ছেদ আছে, ইংরেজিও অনুচ্ছেদ আছে। সুতরাং আমরা এখন দেখে নিই ইংরেজি গ্রামারের মধ্যে কোন কোন টপিকসগুলো ফলো আপ করা দরকার আপনার জন্য। এই টপিকসগুলো আপনি ফলো আপ করতে পারেন: নাম্বার অ্যান্ড জেন্ডার, আর্টিকেল, ট্রান্সলেশন, প্রিপোজিশন, ফিল ইন দ্য গ্যাপস, আইডম অ্যান্ড ফ্রেজ। এই কয়েকটা টপিকস আপনি দেখে যেতে পারেন, বিশেষ করে আপনার শুধু স্বাস্থ্য সহকারী নয়, সিভিল সার্জনের যে কোনো পরীক্ষার জন্য। এরপর আমরা দেখে নিই ইংরেজি রচনা বা অনুচ্ছেদ। দেখুন, ইংরেজি রচনা বা অনুচ্ছেদে কিন্তু এই যে ট্রেন্ডিংয়ে থাকা বিষয় কিংবা সাম্প্রতিক বিষয়গুলো আপনারা দেখে যাবেন। তারপরও আপনি সাজেস্ট করছি ইপিআই, ভ্যাকসিনেশন, পদ্মা ব্রিজ, শেখ মুজিবুর রহমান টানেল, মেট্রো রেল, স্মার্ট বাংলাদেশ, ডেঙ্গু ফিভার। এই ছিল ইংরেজি রচনা বা অনুচ্ছেদের অংশ। এবারে আসি আমরা সাধারণ জ্ঞান অংশে। দেখুন, সাধারণ জ্ঞানের ভাষা আন্দোলন একদম 47 থেকে 52 পর্যন্ত, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাস্থ্যসেবা, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু, নিজস্ব জেলা সম্পর্কিত বিষয়, সকল টিকার নাম এবং ব্যবহার, কম্পিউটারের ইনপুট ও আউটপুট ডিভাইস সম্পর্কে। সাধারণ জ্ঞানের আরও কয়েকটি বিষয় আপনাদের জেনে রাখা দরকার, সেগুলো হচ্ছে দেশ ও রাজধানী, পূর্ণরূপ,
মুদ্রা, সংগঠন এবং সাম্প্রতিক বিষয়াবলী। তবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের মধ্যে দুইটা ভাগ আছে, অনুরোধ করব দুই বিভাগ থেকে দেখার জন্য। এইবারে আসি গণিত অংশে। গণিত অংশের অনেকগুলো টপিকস আছে, কোন কোন টপিকস দেখবেন তাই তো? আচ্ছা বলে দিচ্ছি। উৎপাদক, লাভ ক্ষতি, শতকরা, অনুপাত, মান নির্ণয়, সুদ কষা, পরিমিতি এবং জ্যামিতি, এই কয়েকটি দেখবেন। এরপরে স্বাস্থ্য সহকারী পরীক্ষা কিংবা তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার জন্য আপনারা যে বইগুলো ফলো করবেন, টপিকস তো অনেকেই বলেছি, কিন্তু এগুলো কোন বই থেকে ফলো করবেন। দেখুন, এই ভিডিওটি কোনো স্পন্সরমূলক ভিডিও নয়, কোনো পাবলিকেশন থেকে স্পন্সর করা হয়নি, সুতরাং আমাদের যেটি ভালো লেগেছে সেই বইয়ের কথা বলছি। যেমন বাংলার জন্য অগ্রদূত বেস্ট, এবং বাংলা ব্যাকরণের জন্য সাজেস্ট করব নবম দশম শ্রেণীর বোর্ড বইটা। ইংরেজির মাস্টার্স পড়লে পড়তে পারেন, অথবা ভালো যে কোনো বই পড়লেই হয়েছে। গণিতের জন্য দুইটা বই, গণিত স্পেশাল এবং খায়রুল। সাধারণ জ্ঞানের জন্য জর্জ MP3, দুইটাই সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক। সেই সাথে নিজ জেলা সম্পর্কে তথ্য অবশ্যই আপনাকে জেনে যেতে হবে। আর আমরা এই ভিডিওর শেষের দিকে নিজ জেলা সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য তথ্য পরিবেশন করেছি। অবশ্যই মৌলভীবাজার থেকে যারা ভিডিওটি দেখছেন, ধৈর্য ধরে সময় দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। কারণ একটা গোছানো প্রস্তুতি 6 মাসের মধ্যেই আপনাকে চাকরি দিয়ে দিতে পারে, বাট অগোছালো কোনো প্রস্তুতি 6 বছরেও চাকরি সম্ভব নয়। আবার এমনটা নয় চাকরি যে এত সস্তা জিনিস যে আপনি এক রাতে এমন প্রিপারেশান নিয়ে নিলেন কালকে যে আপনি চাকরি ক্যাচ করবেন। তাহলে যারা এত দিনের পর দিন, রাতের পর রাত তাদের সময় দিয়ে পরিশ্রম করে পড়াশোনা করছে, তাহলে তারা কোথায় দাঁড়াবে? সুতরাং আপনাকে পরিশ্রমী হতে হবে, আপনাকে অধ্যয়ন করতে হবে, আপনাকে জানতে হবে। আর জেলা বিষয়ের ব্যাপারটা, আপনি জেলা পর্যায়ে যে কোনো পরীক্ষা দিতে যান না কেন, যে কোনো ডিসি অফিস বলেন, জেলা দায়রা জজ বলেন, সিভিল সার্জন বলেন, সব পরীক্ষায় আপনাকে জেলা সম্বন্ধে তথ্য নিয়ে আপনার পরীক্ষা হলে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা এবারে আলোচনা করব মৌলভীবাজার জেলা সম্বন্ধে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি তথ্যগুলো আপনার পরীক্ষার জন্য, শুধুমাত্র সিভিল সার্জন নয়, যে কোনো পরীক্ষার জন্যই ভূমিকা পালন করবে। তো আমরা আপনাদের এই মৌলভীবাজার জেলা সম্বন্ধে কী কী তথ্য পরিবেশন করব তার একটি ছক আকারে দেখে নিই। দেখুন, আমরা আলোচনা করব মোট আয়তন, সীমানা, জেলা প্রতিষ্ঠার তারিখ, নামকরণ, প্রাচীন ইতিহাস, মুঘল আমল, সুলতানি আমল, ব্রিটিশ আমল, মোট জনসংখ্যা, উপজেলার সংখ্যা, সীমান্ত ফাঁড়ির সংখ্যা, সীমান্তবর্তী উপজেলার সংখ্যা, ইউনিয়ন সংখ্যা, মৌজার সংখ্যা, গ্রামের সংখ্যা, মোট জমির পরিমাণ, আবাদি জমির পরিমাণ, অনাবাদি জমির পরিমাণ, মোট চা বাগানের সংখ্যা, চা বাগানের মোট জমির পরিমাণ, বার্ষিক উৎপাদন, জেলার রাবার বাগানের সংখ্যা, সাক্ষরতার হার, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ PTI, সেবা ইনস্টিটিউট, সরকারি হাসপাতালের সংখ্যা, বেসরকারি হাসপাতালের সংখ্যা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার পরিকল্পনার যে কেন্দ্র, পরিবার কল্যাণ কেন্দ্র, মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্র সম্পর্কে। সেই সাথে আপনাদের আরও কিছু তথ্য পরিবেশন করব, যেমন পল্লী স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, গ্যাস ফিল্ডের সংখ্যা, রাস্তার পরিমাণ, কাঁচা রাস্তার পরিমাণ, আধা পাকা রাস্তার পরিমাণ, পাকা রাস্তার পরিমাণ, মোট খাস জমির পরিমাণ, মোট ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা, মোট নদীপথ, মোট স্যানিটেশন পরিবার, মোট হাটবাজার, মৎস্য খামার, মোট উপাসনালয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা, জেলা হাওড়ের সংখ্যা, জলমহালের সংখ্যা, মোট ব্যাংকের সংখ্যা, কর্মরত NGOর সংখ্যা, মোট নদীবন্দর, রেল স্টেশন, ডাকঘর, দর্শনীয় এবং উল্লেখযোগ্য স্থান, মানচিত্রে মৌলভীবাজার জেলার ঐতিহ্য, পুরাকীর্তি, দর্শনীয় স্থান, নয়নাভিরাম হামহাম জলপ্রপাত, বাইকা বিল, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, মৌলভীবাজার জেলা পর্যটন আকর্ষণীয় স্থান ও ইহার বৈশিষ্ট্য সম্বলিত সচিত্র প্রতিবেদন, লাউয়াছড়া জাতীয় উদ্যান, পর্যটন সুবিধা, হাকালুকি হাওর, ভাষা ও সংস্কৃতি।
এবং প্রমিত বাংলা ও মৌলভীবাজারের নিজস্ব ভাষা সম্বন্ধে, সেই সাথে খেলাধুলা ও বিনোদন, জেলার বিশেষ উল্লেখযোগ্য খেলার নাম ও বিবরণ, খেলাধুলার স্থান, খেলাধুলার মাঠ ও স্টেডিয়াম এবং অবস্থান, নদ নদী, শিল্প তথ্য হতে পারে বৃহৎ শিল্প, চা শিল্প, মাঝারি শিল্প, কুটির শিল্প, জেপিএল ফার্নিচার, হাটবাজারের তালিকা, সংবাদপত্র, শিরোনাম এবং সম্পাদক, বিশেষ অর্জন, সেই সাথে প্রখ্যাত ব্যক্তিত্ব। অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। এদেশে বিরাজমান প্রাকৃতিক ও মানব সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেশের কাতারে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভব। এজন্য প্রয়োজন অঞ্চলভিত্তিক সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ এবং কেন্দ্রমুখী দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে অঞ্চলভিত্তিক অবকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ। বাংলাদেশের প্রতিটি অঞ্চলই ভৌগোলিক বৈশিষ্ট্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের দিক দিয়ে স্বকীয় বা অনন্য। অন্যান্য জেলার মতো মৌলভীবাজার জেলাও রয়েছে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য। মৌলভীবাজার জেলার অন্যান্য ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিবেচনা করে কার্যকর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে জেলাটিকে দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ব্যাপক সুযোগ রয়েছে। পরিকল্পিত উদ্যোগ, সফল বিনিয়োগের মাধ্যমে জেলা ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করতে পারলে তা জেলাটির পরিচিতি বৃদ্ধির পাশাপাশি অধিকতর কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা পালন করতে পারবে। এর ফলে রাজস্ব অর্জনে সম্ভাবনাময় উৎস সৃষ্টির পাশাপাশি স্থানীয় জাতীয় অর্থনীতিতে যুক্ত হবে নতুন এক মাত্রা। সুপ্রিয় দর্শক, শুরুতে আমরা দেখে নিই তাহলে এই মৌলভীবাজার জেলা সম্বন্ধে কিছু মৌলিক তথ্য। মোট আয়তন সম্পর্কে এবার আলোচনা করি। এটি 2799 বর্গ কিলোমিটার। সীমানা পূর্ব ও দক্ষিণে ভারত, উত্তরে সিলেট ও পশ্চিমে হবিগঞ্জ। জেলা প্রতিষ্ঠার তারিখ 22/2/1984 খ্রিস্টাব্দ। এইবার আমরা দেখে নিব নামকরণ। কথিত আছে যে সৈয়দ শাহ মুস্তফা এর ভ্রাতুষ্পুত্র হজরত ইয়াসিনের উত্তর পুরুষ মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ মনু নদীর তীরে 1810 খ্রিস্টাব্দে যে বাজার প্রতিষ্ঠা করেছিলেন, সেই বাজারটি কালক্রমে প্রসিদ্ধ লাভ করে। 1882 খ্রিস্টাব্দে 1 এপ্রিল মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাজারটিকে কেন্দ্র করে 26টি পরগনা নিয়ে দক্ষিণ শ্রীহট্ট মহকুমা প্রতিষ্ঠা করা হয়। 1960 খ্রিস্টাব্দে দক্ষিণ শ্রীহট্ট বা সাউথ সিলেট নামের বদলে এই মহকুমার নাম মৌলভীবাজার রাখা হয়। 1984 সালের 22 ফেব্রুয়ারি মৌলভীবাজার মহকুমাটি জেলায় উন্নীত করা হয়। প্রাচীন ইতিহাস সম্বন্ধে এবার একটু আমরা জেনে নিই। বহু পূর্ব থেকে মৌলভীবাজার তথা সিলেট অঞ্চলের পবিত্র ভূমি হিসেবে পরিচিত। রামায়ণ ও মহাভারতের মতো উল্লেখযোগ্য মহাকাব্যেও এ অঞ্চলের উল্লেখ রয়েছে। মৌলভীবাজার অঞ্চলের দক্ষিণ পূর্বাংশের কিছু অংশ ছাড়া বাকি সবটুকুই কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলে ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে। এবার আসি মোগল আমল। মোগল আমলের বর্তমান মৌলভীবাজার অঞ্চল মোগল সাম্রাজ্যের অংশ ছিল। মোগল সম্রাট আকবরের সময় এক যুদ্ধে ইটা রাজ্যের রাজা সুবিদ নারায়ণের মৃত্যুর পর ইটা রাজ্যের সমূহ ভূমি 1610 খ্রিস্টাব্দে পাঠানবীর খাজা উসমানের অধিকারে আসে। 1612 সালে সিলেটের অধিকর্তা মোগল সেনাপতি ইসলাম খানের আক্রমণের পূর্ব পর্যন্ত ইটা রাজ্যের একচ্ছত্র অধিপত্র ছিলেন খাজা ওসমান। এইবার আমরা দেখে নিই সুলতানি আমল। বর্তমান সিলেট অঞ্চল বাংলার সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের অর্থাৎ 1301 থেকে 1622 সময় মুসলমানদের অধিকারে আসে। আরবের ইয়েমেন থেকে আগত প্রখ্যাত দরবেশ হজরত শাহজালালের সিলেট আগমনের পর তার সঙ্গী সাথীদের মধ্যে অন্যতম হজরত সৈয়দ শাহ মুস্তফা ইসলাম প্রচারের জন্য মৌলভীবাজার অঞ্চলে আসেন। তিনি বাগদাদের অধিবাসী ছিলেন। মৌলভীবাজার শহরে তার
মাজার রয়েছে। এবার আসি ব্রিটিশ আমল। 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতা হারানোর পরই এদেশে ইংরেজ শাসন প্রবর্তিত হয়। ব্রিটিশ সরকার 1793 সাল চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করে এবং তালুক ভিত্তিক জমিদার ও মিরাসদার শ্রেণীর সৃষ্টি করে তাদের উপর এদেশের মানুষের কাছ থেকে খাজনা আদায়ের ভার অর্পণ করে। জমিদার মিরাসদাররা অবিবেচকের মতো সাধারণ প্রজার কাছ থেকে খাজনা আদায় শুরু করে। এর ফলে ইংরেজ কর্তৃক এই দেশবাসীকে শোষণের প্রক্রিয়া শুরু করে। ইংরেজদের শোষণ ও শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে স্বাধীনতার প্রথম চেতনা প্রকাশে ঐতিহাসিক সিপাহী বিপ্লব সংগঠনে মৌলভীবাজার অঞ্চলের সিপাহীদের অবদান উল্লেখযোগ্য। 1857 সালে 23শে ডিসেম্বর মৌলভীবাজারের লাতু নামক স্থানের নিকটে একদল বিদ্রোহী সেনা ইংরেজদের মুখোমুখি হয়। মোট জনসংখ্যা এখানে 21,22,703 জন। এটি 22 সালের জনশুমারি গৃহগণনা অনুযায়ী। পুরুষ রয়েছে 10,20,312 জন এবং মহিলা রয়েছে 11,02,247 জন। হিজড়া রয়েছে 144 জন। উপজেলার সংখ্যা 60টি। মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কলমগঞ্জ, শ্রীমঙ্গল এবং জুড়ি। পৌরসভা 5টি: মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা এবং কলমগঞ্জ। এবার আসি সীমান্ত ফাঁড়ির সংখ্যা নিয়ে। সীমান্ত ফাঁড়ির সংখ্যা 14টি। তার মধ্যে রয়েছে কুলাউড়াতে 6টি, কলমগঞ্জ 4টি, শ্রীমঙ্গলে 2টি এবং বড়লেখাতে 2টি। সীমান্তবর্তী উপজেলার সংখ্যা 5টি। ইউনিয়নের সংখ্যা 67টি। মৌজার সংখ্যা 880টি। গ্রামের সংখ্যা 2015টি। মোট জমির পরিমাণ এত একর। আবাদযোগ্য জমির পরিমাণ 1,46,740 একর। অনাবাদি জমির পরিমাণ 10,695 হেক্টর। মোট চা বাগানের সংখ্যা 92টি। চা বাগানের মোট জমির পরিমাণ 1,57,287.40 একর। বার্ষিক উৎপাদন এত কেজি। জেলার রাবার বাগানের সংখ্যা 10টি। রাজনগরে 2টি, কুলাউড়া 4টি, কলমগঞ্জ 3টি, শ্রীমঙ্গলে 1টি। জেলার রাবার বাগানের আয়তন 66,35,007 হেক্টর। এরপরে দেখে নিই সাক্ষরতার হার। 75.74% সাক্ষরতার হার। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার দেখে নিই। কলেজ রয়েছে 23টি, সরকারি কলেজ রয়েছে 3টি এবং বেসরকারি কলেজ 20টি। জাতীয়করণকৃত 5টি। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 190টি, যার মধ্যে সরকারি 3টি, বেসরকারি 145টি, স্কুল অ্যান্ড কলেজ 21টি, প্রস্তাবিত 1টি। মাদ্রাসা রয়েছে 171টি। ইবতেদায়ী 93টি, দাখিল 54টি, আলিম 12টি, ফাজিল 11টি এবং কামিল 1টি। প্রাথমিক বিদ্যালয় 2595টি এবং পলিটেকনিক ইনস্টিটিউট 1টি। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ 4টি। প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ পিটিআই রয়েছে 1টি। সেবা ইনস্টিটিউট 1টি। সরকারি হাসপাতালের সংখ্যা 8টি, যার মধ্যে বেসরকারি হাসপাতালের সংখ্যা 44টি। এরপরে দেখে নিই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 60টি। পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে 46টি। মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে 1টি। পল্লী স্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি ক্লিনিক 186টি। গ্যাস ফিল্ডের সংখ্যা 2টি, যার একটি হচ্ছে ইউনিকল কালাপুর প্রজেক্ট শ্রীমঙ্গল এবং ভাটেরা গ্যাস ফিল্ড এটি কুলাউড়া। রাস্তার পরিমাণ এত কিলোমিটার। কাঁচা রাস্তার পরিমাণ আছে এত কিলোমিটার এবং আধা পাকা যেই রাস্তার পরিমাণ সেটা হচ্ছে 61.93 কিলোমিটার। পাকা রাস্তার পরিমাণ রয়েছে 738.35 কিলোমিটার। মোট খাস জমির পরিমাণ এত একর এবং মোট ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা 32টি। মোট নদীপথ 170 মাইল। মোট স্যানিটেশন পরিবার এতটি। মোট হাটবাজার 152টি। মৎস্য খামার সরকারি রয়েছে 1404টি এবং পুকুরে 5590টি, নদীতে 1টি। বেসরকারি 1021টি। মোট উপাসনালয় 2342টি, যার মধ্যে মসজিদ 1952টি, মন্দির 374টি, গির্জা 16টি। ক্ষুদ্র নিগিষ্টর নাম: ক নম্বর মণিপুরী, মৈথিল, বিষ্ণুপ্রিয়া, খাসিয়া, সাঁওতাল, ওরাও, গুঞ্জু,
গারো, তেলি, ভূমিজ, লোহার, শবর, বড়াইক, মাহাতো এবং মুন্ডা। এরপরে দেখে নিই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৭৩,২৮৮ জন। এটি ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, যার মধ্যে পুরুষ রয়েছে ৩৬,২৯২ জন এবং মহিলা রয়েছে ৩৬,৯৯৬ জন। জেলার হাওর সংখ্যা রয়েছে ৩টি, মোট আয়তন এত হেক্টর। হাকালুকি হাওর এটা কুলাউড়া, এরপরে কাওয়াদিঘি হাওর এটি রাজনগরে, হাইল হাওর এটি শ্রীমঙ্গলে। প্রবাহিত নদীর সংখ্যা 7টি, যেমন মনু নদী মৌলভীবাজার, ধলাই নদী কলমগঞ্জ, সোনাই নদী, ফানাই নদী এবং কন্টিনালা নদী এবং জুরি নদী, সাথে বিলাম নদী। জলমহলের সংখ্যা 576টি, যার 20 একরের ঊর্ধ্বে রয়েছে 112টি এবং 20 একরের নিচে রয়েছে 464টি। ব্যাংকের সংখ্যা 99টি, কর্মরত এনজিওর সংখ্যা 18টি, মোট নদীবন্দর 1টি এবং রেল স্টেশন 18টি, ডাকঘর রয়েছে 122টি। এরপর আমরা দেখে নিই দর্শনীয় বা উল্লেখযোগ্য স্থান সম্বন্ধে। ক নাম্বার পাখিবাড়ি, এটি রাজনগরে। খ পিথিম পাশা নবাব বাড়ি, এটি হাওড় হাকালুকিতে কুলাউড়া এবং কমলার বাগান জুড়িতে। হজরত সৈয়দ শাহ মোস্তফার মাজার শরীফ এবং মাধবকুণ্ডের জলপ্রপাত হাকালুকি হাওড়ে। আগর আতর শিল্প বড়লেখা। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল। টি রিসোর্ট হাইল হাওর শ্রীমঙ্গল। মাধবপুর চা বাগান লেক। লাওয়াছড়া রিজার্ভ ফরেস্ট। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের সমাধি কমলগঞ্জ। হামহাম জলপ্রপাত কমলগঞ্জ। এরপর আমরা দেখে নিব প্রিয় দর্শক মানচিত্রে মৌলভীবাজার। দেখুন মানচিত্র দেখা যাচ্ছে বাংলাদেশের, সাথে মৌলভীবাজার রেড কালার। এটি বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার মৌলভীবাজার জেলা। এ জেলার আয়তন 2799 বর্গ কিলোমিটার। এর উত্তরে সিলেট জেলা এবং দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে রয়েছে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে হবিগঞ্জ জেলা। এই ছিল মানচিত্রে হবিগঞ্জ মৌলভীবাজারের অবস্থান। এরপর আমরা দেখে নিব জেলার ঐতিহ্য সম্পর্কে। দেখুন মৌলভীবাজার বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটি ঐতিহ্যমণ্ডিত একটি জেলা। দেশের কৃষ্টি সভ্যতা সংস্কৃতিতে এ জেলার গুরুত্ব অপরিসীম। আকর্ষণীয় অন্যান্য বৈশিষ্ট্যের কারণে মৌলভীবাজার জেলা পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মৌলভীবাজার জেলা রয়েছে বৈচিত্র্যময় পরিবেশ, চা বাগান, সময়ের দৃষ্টিনন্দন দৃশ্য এবং মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ উন্নত যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, প্রাকৃতিক অপার সৌন্দর্য সমাহারে এই জেলাটি অন্যান্য জেলার তুলনায় অনেকটাই ভিন্ন। এই ভিন্নতা ছাড়াও মৌলভীবাজার জেলার অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে হজরত শাহ মোস্তফার মাজার শরীফ এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, পিথিম পাশা নবাব বাড়ি, লাওয়াছড়া জাতীয় উদ্যান, বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউট, মনু ব্যারেজ, মাধবপুর চা বাগান লেক, মণিপুরি পল্লী, প্রাকৃতিক গ্যাস ট্রান্সমিশন প্ল্যান্ট, কমলালেবু এবং আনারস বাগান ইত্যাদি। পাহাড়, টিলা, সংরক্ষিত বনাঞ্চল, হাওর বাওর, ঝিল, ঝর্ণা, নদী পরিবেষ্টিত এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ এ জেলার ইকোট্যুরিজমের জন্য খুবই উপযোগী। এ কারণে এখানে প্রতি বছর বহু সংখ্যক দেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেন। কিন্তু পর্যটকদের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, আবাসন, বিনোদন, নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে পর্যটকগণ অনেক ক্ষেত্রে নিরাশ হন। এক্ষেত্রে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সহজেই এই জেলাকে দেশি বিদেশি পর্যটনের ভ্রমণের জন্য আরও উপযোগী করে গড়ে তোলা যায়। এ লক্ষ্যে বিনোদনের ব্যবস্থা অন্তর্ভুক্ত করে শ্রীমঙ্গল উপজেলা, কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাওয়াছড়া জাতীয় উদ্যান, মণিপুরি পল্লী, খাসিয়াপল্লী, বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর এবং চা বাগান সহ অন্যান্য দর্শনীয় স্থানকে সম্পৃক্ত করে একটি প্যাকেজ তৈরি করা সম্ভব হলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এ জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পুরাকীর্তি সম্বন্ধে এবার আমরা একটু জেনে নিই। মৌলভীবাজার জেলার কিছু পুরাকীর্তি।
মৌলভীবাজার জেলা বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জেলা। এ জেলার 7টি উপজেলার প্রায় শতাধিক পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থান রয়েছে। ইতিমধ্যে এই অঞ্চলের পুরাকীর্তির কোনটি আংশিক আবার কোনটি পুরোপুরি ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। ঐতিহাসিক গুরুত্ববাহী এসব নিদর্শন যথাযথ সুষ্ঠু পরিকল্পনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত পর্যটকরা ওই সব পুরাকীর্তি দেখতে আসে। এই অঞ্চলে পর্যটন কেন্দ্রে শিল্পের রূপান্তর করার বিপুল সম্ভাবনা আছে। এ জেলার যেসব পুরাকীর্তি প্রাচীন এবং ঐতিহাসিক স্থান দখল করে আছে সেগুলো হচ্ছে: 1 নম্বর, জেলা সদরের গয়গড়ে খোজার মসজিদ এবং তৎসংলগ্ন দিঘি, গড়, দুর্গ এবং বিবির মাজার, জগৎ শ্রী শ্রীদোল গোবিন্দ আশ্রম, পশ্চিম বাজার শ্রী শ্রী গোবিন্দজিউর আখড়া, দরগা মহল্লা, 360 আউলিয়ার অন্যতম হজরত শাহ মোস্তফার মাজার, তৎসংলগ্ন প্রাচীন মসজিদ, পুকুর সহ আরও 4 থেকে 5টি মাজার, পশ্চিম বাজারের মনু নদীর জাহাজঘাট, মনুমুখ পাট বন্দর, কামরূপ রাজভোগদত্তের উপরাজধানী দিনারপুর ভগ্নাবশেষ, শহরের আদালত এলাকা টাউন হল এবং পিটিআইয়ের ভূগর্ভস্থ ব্যাংকের 71-এর পাকবাহিনী ও স্থানীয় রাজাকার পাকবাহিনীর ব্যবহৃত টর্চার সেল ও বদ্ধভূমি, শাহবন্দর, উলুয়াইলের পালতোলা জাহাজের ভাসমান মস্তল, হিলালপুরে 360 আলিয়া অন্যতম হজরত শাহল হিলাল এর মাজার, গায়েবনগর হজরত শাহ গায়েব এর মাজার, কামালপুর হজরত শাহ কামালের মাজার, ঘোড়াখাল হজরত হাজি মোহাম্মদ ওরফে হাজি রসুলের মাজার, শহীদ প্রাচীন মন্দির। 2 নম্বর, রাজনগর উপজেলার উত্তরভাগে 2 শতাধিক বছরের পুরনো শ্রী চক্রবর্তীর বাড়ি মন্দির ও বিগ্রহ, 100 বছরের প্রাচীন উত্তরভাগ উপস্বাস্থ্যকেন্দ্র। এই অঞ্চলে বিখ্যাত সিংহবাড়ির শতাধিক বছরের প্রাচীন শিব মন্দির, 360 আউলিয়া অন্যতম হজরত বড় মালিকের মাজার। এছাড়া কদমহাটা প্রাচীন জামে মসজিদ, 360 আউলিয়া অন্যতম হজরত সৈয়দ শাহ রুকনউদ্দিন এর মাজার, লামোয়া প্রখ্যাত সুফি সাধক হজরত ইছাক এর মাজার, কদমহাটা বিখ্যাত কালীবাড়ি, টেংরা বাজার হজরত সর্দার শাহর মাজার, তারাপাশা শতাব্দী প্রাচীন বিষ্ণুপদ ধাম, মনসুর নগর দেওয়ানবাড়ির বাংলাঘর এবং তৎসংলগ্ন প্রাচীন দিঘি, পাঁচগাঁও বাংলা সংবাদপত্রের আদি পুরুষ গৌরী শঙ্কর ভট্টাচার্য, ঐতিহাসিক কালো ঝমঝম জাহান কোষা কামালের নির্মাতা জনার্দন কর্মকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের প্রথম ছাত্রী বিপ্লবী নারী লীলা নাগের বাড়ি। একই এলাকায় শান্তিময় দাসের বাড়িতে প্রাচীন শ্রী দুর্গাপূজা মণ্ডপ। অত্র অঞ্চলে তৎকালীন বিখ্যাত রাজা সুবিদ নারায়ণের রাজবাড়ি, বিখ্যাত কমলা রানীর দিঘি এবং তৎসংলগ্ন রাজা সুবিদ নারায়ণ সহ রাজপরিবার বর্গের সমাধিস্থল, হজরত শাহ কুতুবউদ্দিনের মাজার এবং 71-69 শহীদের গণকবর, জামাল খাঁ ও দিঘি কামাল খাঁ দিঘি, কামারশাক দেওয়ানবাড়ির বাংলাঘর ও তৎসংলগ্ন প্রাচীন জামে মসজিদ, ঐতিহ্যবাহী আবদুল্লাপুরের হজরত হেলিম উদ্দিন কেরেশি এর মাজার এবং রাজনগর সদরে পটিয়াস উচ্চ বিদ্যালয়ের পাশে কোদালি দিঘি। এরপরে দেখে নিব 3 নম্বর। 3 নম্বর পুরাকীর্তির মধ্যে থাকছে কুলাউড়া উপজেলা ব্রিটিশ বিরোধী আন্দোলন এর তীর্থস্থান, রঙ্গীর কুল আশ্রম, বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কনের মন্দির, প্রাচীন তাম্রফলক প্রাপ্তিস্থান ভাটেরা টিলা, আসামের ইস্টার্ন গেট নামে খ্যাত কুলাউড়া রেলওয়ে জংশন, নন্দনগরের বিখ্যাত সতীদাহ মন্দির, নন্দনগরের সতীদাহ মন্দির, ইরানের শাহান শাহ রেজা শাহ পাহলভীর আগমন উপলক্ষে লংলা রেল স্টেশনে নির্মিত সুরম্য তরণ, পিথিম পাশা নবাব বাড়ি ও তৎসংলগ্ন হজরত শাহডিঙ্গির মাজার, কাউকাপন হজরত হামিদ ফারুকির মাজার, শরীফপুর হজরত হাজি পীরের মাজার, হাজিপুর হজরত হেলিম
উদ্দিন নূর আলী মাজার এবং জুড়ি উপজেলায় বেকাতুরা হজরত গরিব খাকির মাজার। 4 নম্বর ব্রিটিশ আমলের জুড়ি স্টেশন রেল স্টেশনের দক্ষিণ ভাগ হজরত ইরানি পীর সাহেবের মাজার। 5 নম্বর ঐতিহ্যবাহী বড়লেখা উপজেলায় শাহবাজপুর মোগল শাসন আমলে নির্মিত বিখ্যাত শালেগড় দুর্গ, মাধবকুণ্ড তৎসংলগ্ন প্রাচীন আমলের শিব মন্দির, পাথারিয়া হজরত এর মাজার এবং চাঁদপুরে হজরত দাঁড়িয়া পীর মাজার। এরপরে দেখে নিই 6 নম্বর শ্রীমঙ্গল উপজেলায় 400 বছরের সুপ্রাচীন শ্রী শ্রী নিমাই শিববাড়ি, কালাপুরের শতাব্দী প্রাচীন রাধা গোবিন্দ মন্দির, একই এলাকার তাম্রফলক প্রাপ্তিস্থান, লাওয়াছড়া ন্যাশনাল পার্কের প্রাচীন দুর্লভ ফ্লোক ফর্ম বৃক্ষ। 7 নম্বর কমলগঞ্জ গণহত্যার বদ্ধভূমি, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধি, পতন উষার দুর্গের ধ্বংসাবশেষ, ইরানের শাহনশাহ রেজা শাহ পাহলভীর আগমন উপলক্ষে শমশেরনগরে নির্মিত রেল স্টেশনে নির্মিত সুরম্য তোরণ ও ব্রিটিশ শাসনামলের নির্মিত বিমানবন্দর, একই এলাকায় ভাইদার দেউল হজরত শাহকালা হজরত গাজী মালিকের মাজারসহ মোগল নবাবী ব্রিটিশ পাকিস্তান আমলের নির্মিত বিভিন্ন পুরাকীর্তি। এবারে আমরা দেখে নিই দর্শনীয় স্থান। জলের গ্রাম অন্তহরি, এটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়। 1 নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদ অন্তহরি গ্রামে অবস্থিত। মৌলভীবাজার জেলা শহর থেকে অন্তহরি গ্রামের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। শহরের চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন জগতপুর স্ট্যান্ড থেকে 30 টাকা ভাড়ায় সিএনজি চালিত অটোতে যেতে পারেন, কিংবা রিজার্ভ গাড়ি নিয়েও সোজা চলে যেতে পারেন অন্তহেরি বাজারে। সেখান থেকে নৌকা ভাড়া করে ঘুরতে পারেন পুরো গ্রাম। প্রিয় দর্শক, আপনি সেখানে কিভাবে যাবেন সেই ব্যাপারে আমরা একটু বলি। সিএনজি চালিত অটোতে করে যেতে পারবেন। জলের গ্রাম তরঙ্গহেরি, এটি অন্তহেরি, কিংবা রিজার্ভ গাড়ি নিয়েও যাওয়া যাবে অন্তহরি গ্রামে। এরপরে আসি নয়নাভিরাম হামহাম জলপ্রপাত। এটি কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে। এখানে যেভাবে আপনি যেতে পারেন সেটা হচ্ছে বাস, ট্রেন বা বিমান, যেভাবেই যান না কেন, প্রথমে আপনাকে মৌলভীবাজার অথবা শ্রীমঙ্গল স্টেশনে নামতে হবে। সেখান থেকে যেতে হবে কমলগঞ্জ। যারা এই জায়গায় যেতে ইচ্ছা পোষণ করবেন তাদের কমলগঞ্জ অথবা শ্রীমঙ্গল শহরতে যানবাহন ভাড়া করতে হবে ভোর 6টার মধ্যে। তাহলে চাম্পারার চা বাগানে কলাবাগান পাড়ায় পৌঁছাতে পারেন 7:30 বা 8টার মধ্যে। এবং কলাবনপাড়া হতে হামহাম জলপ্রপাতের যেতে আসতে প্রায় 5 ঘন্টা সময় লেগে যায়। শ্রীমঙ্গল থেকে লাওয়াছড়া যাওয়ার জন্য সিএনজি ও জিপ রয়েছে। এছাড়া স্থানীয় ভানুগাছা বাসস্ট্যান্ড থেকে লাওয়াছড়া যাওয়ার লোকাল বাসও রয়েছে। লাওয়াছড়া বনের গা ঘেঁষে আঁকাবাঁকা পাহাড়ি পথ, টিলা কাঠের গুঁড়ি দিয়ে বসানো সাঁকো দিয়ে ঘণ্টাখানেক হাঁটলেই আপনি পৌঁছে যাবেন কলাবানপাড়া। এছাড়াও কমলগঞ্জ পৌরসভার মোড় থেকে কলাবান পর্যন্ত দূর 24 কিলোমিটার। এই 24 কিলোমিটারের মধ্যে কুড়মা পর্যন্ত 14 কিলোমিটার পাকা রাস্তা এবং বাকিটা পথ কাঁচা। কলাবানপাড়া থেকে হাঁটার রাস্তা প্রায় 8 কিলোমিটারের মতো। পাহাড়ি পথ শেষে হামহাম ঝর্ণার দেখা মিলবে। বাইকাবিল, এটি চায়ের দেশ শ্রীমঙ্গল উপজেলার বাইকাবিলের অবস্থান। যেতে পারবেন যেভাবে, ঢাকা থেকে ট্রেন কিংবা বাসে শ্রীমঙ্গলে আসা যাবে। শ্রীমঙ্গল থেকে নেমে সিএনজি, অটোরিকশা কিংবা মাইক্রোবাসে চড়ে বাইকাবিলে ঘুরে আসা যায়। এরপর আসি মাধবকুণ্ড জলপ্রপাত। এটি মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় 70 কিলোমিটার এবং কুলাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় 32 কিলোমিটার দূরে বড়লেখা উপজেলার কাঁঠালতলী এলাকার পাথরিয়া পাহাড়ে অবস্থিত এই মায়াবী জলপ্রপাত। যেভাবে এখানে আপনি যেতে পারেন, মৌলভীবাজার শহর হতে বড়লেখাগামী বাস যোগে বড়লেখা পৌঁছার আগে কাঁঠালতলী নামক বাজারে নামতে হবে। সেখান থেকে সিএনজি অটোরিকশা যোগে 8 কিলোমিটার পূর্বে মাধবকুণ্ড যাওয়া যায়। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। প্রায় 200 ফুট উঁচু টিলা হতে পাহাড়ি ঝর্ণার প্রতীত জলরাশি পর্যটকের জন্য আকর্ষণীয়।
এই জলপ্রপাতের নিকটেই খাসিয়া নৃগোষ্ঠীর বসবাস। জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত। মাধবকুণ্ড ইকো পার্কে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে। তাছাড়া এই মাধবকুণ্ড জলপ্রপাত সংলগ্ন কুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারণী স্নান হয় এবং মেলা বসে। হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি তীর্থস্থান। মাধবপুর লেক। মাধবপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। এখানে আপনি যেভাবে যেতে পারবেন। চা বাগানের মধ্যে অবস্থিত বলে এখানে আসার সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। সিলেট বা মৌলভীবাজার হয়ে এখানে আসতে হয়। মাধবপুর হিট যেতে হলে প্রথমে ঢাকা থেকে সড়ক বা রেলপথে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল হয়ে কমলগঞ্জে আসতে হবে। এরপর কমলগঞ্জের ভানুগাছ চৌমনি হয়ে চা বাগানের মধ্য দিয়ে মাধবপুরে হিদে পৌঁছতে হবে। এরপর আসি মৌলভীবাজার জেলা পর্যটন আকর্ষণীয় স্থানে এবং ইয়ার বৈশিষ্ট্য সম্বলিত সচিত্র প্রতিবেদন। মৌলভীবাজার সদর, কুলাউড়া, বড়লেখা, শ্রীমঙ্গল। এখানে আপনি যেতে পারেন ঢাকা থেকে বাস, ট্রেন যোগে। মৌলভীবাজার জেলায় আসা যায়। লাউয়াছড়া জাতীয় উদ্যান। অবস্থান কলমগঞ্জ উপজেলা। দূরত্ব মৌলভীবাজার জেলা হতে প্রায় 30 কিলোমিটার। এরপরে দেখে নিই পর্যটন সুবিধা। বন বিভাগের একটি রেস্ট হাউস সহ বিভিন্ন পাবলিক রেস্তোরাঁ রয়েছে। এছাড়া রয়েছে পায়ে চলার ট্রেলার, ইকো গাইড, তথ্য কেন্দ্র ইত্যাদি। তথ্যসূত্র বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট। সদর দপ্তর মৌলভীবাজার। হাকালুকি হাওর। এটি হাকালুকি হাওর মূলত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। ভারতের আসাম সীমান্তবর্তী বাংলাদেশের পূর্ব অংশে অবস্থিত একটি জলাভূমি হলো হাকালুকি হাওর। এটি বাংলাদেশের বৃহত্তম ও এশিয়ার অন্যতম বৃহৎ জলাভূমি। পরিবেশগত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে ঘোষিত এই হাওরের আশেপাশে প্রায় 1,90,000 মানুষের বসবাস। জলাভূমির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণের উপর গুরুত্বের কারণে এই জলাভূমিটির সুরক্ষার উপর আন্তর্জাতিকভাবে মনোনিবেশ করা হয়েছে। 181.15 কিলোমিটার আয়তনের এই জলাভূমিটির প্রায় 72.46 কিলোমিটার অর্থাৎ 40.01% ভাগ বড়লেখা উপজেলায় অবস্থিত। এখানে আপনি যেভাবে যেতে পারেন, মৌলভীবাজার সদর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত এই হাওরের আসার জন্য আপনাকে প্রথমে মৌলভীবাজার জেলায় পৌঁছাতে হবে। মৌলভীবাজার জেলা থেকে বাসযোগে এখানে পৌঁছাতে পারেন। এরপর আমরা দেখে নিই ভাষা ও সংস্কৃতি। প্রমিত ভাষা, প্রমিত বাংলা এবং মৌলভীবাজার এর নিজস্ব ভাষা আমরা দুইটি দেখে নিব। প্রথমে আমরা প্রমিত বাংলা ভাষা একটা অনুচ্ছেদ দেখে নিই যে আমাদের বাড়ি মৌলভীবাজার। আমাদের জেলার অনেক কিছু আছে। আমাদের জেলার অনেক মানুষ বিদেশে থাকেন। তারা অনেক কষ্ট করে বিদেশ থেকে টাকা পয়সা পাঠান। বিদেশে থাকলেও তাদের মন এদেশে পড়ে থাকে। দুঃখিত, এখানে বানান একটু মিস্টেক হয়েছে। তা বিদেশে যাওয়ার কারণে আমরা লেখাপড়ায় অনেক পিছিয়ে গেছি। আমাদের জন্য এটা একটা বড় সমস্যা। এই ছিল প্রমিত বাংলা ভাষা। এবার এই অনুচ্ছেদটা দেখুন, মৌলভীবাজার ভাষায় আপনারা কীভাবে বলতে পারেন। দেখুন, আমি যদিও এই অঞ্চলের ভাষা তেমন একটা অভ্যস্ত নয়, আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভুল হতে পারে। তো মৌলভীবাজারের ভাষা হচ্ছে এরকম, এই অনুচ্ছেদ: আমারার বাড়ি মৌলভীবাজার, আমরার জেলা বহুতা আছে, আমরার জেলার বহুত মানুষ বিদেশে থাকুন, তারা বহুত কষ্ট করিয়া এদেশে থাকি পয়সা করি পাঠাইন। বিদেশে থাকলেও তারার মন অনপরই থাকে। বিদেশে যাওয়ার লাগি আমরা লেখাপড়া করলামছি, আমরার লাগি ওটা একটা মোটা সমস্যা। এবার আসি খেলাধুলা ও বিনোদন। এটি জয় সিনেমা হল আছে। সিনেমা হল সম্পর্কে দেখে নিই। 1 নম্বর জয় সিনেমা হল, তারপরে 2 নম্বর চিত্রকথা সিনেমা হল, 3 নম্বর রাধানাথ সিনেমা হল, 4 নম্বর চিত্রালী সিনেমা হল, 5 নম্বর ভিক্টোরিয়া, 6 নম্বর কল্পনা, 7 নম্বর পূবালী। এবং জেলার বিশেষ উল্লেখযোগ্য খেলার নাম
ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ইত্যাদি। খেলাধুলার স্থান মৌলভীবাজার স্টেডিয়াম, মৌলভীবাজার সরকারি কলেজ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। এরপরে দেখে নিই খেলাধুলার মাঠ ও স্টেডিয়াম এর অবস্থান সম্বন্ধে। এখানে দুইটি মাঠ এবং দুইটি স্টেডিয়াম মৌলভীবাজারের শহরে অবস্থিত। বাৎসরিক কোনো খেলাধুলা হয় কি না তার একটি তালিকা অবশ্যই হয়, তবে জেলা ক্রীড়া সংস্থার অধীনে ফুটবল এবং ক্রিকেট খেলাধুলা হয়। নদ নদী, মৌলভীবাজারের নদ নদী সমূহ: মনু নদী মৌলভীবাজার সদর, ধলাই নদী কমলগঞ্জ, ফানাই নদী কুলাউড়া, জুড়ি নদী জুড়িতে এবং কোষ্টিনালা নদী জুড়ি। এরপরে শিল্পতথ্য। শিল্পতথ্যের মধ্যে বৃহৎ শিল্পতথ্য হচ্ছে চা শিল্প। এটি চা বাংলাদেশের একটি অন্যতম প্রধান শিল্প। বাংলাদেশের মোট 163টি চা বাগানের মধ্যে মৌলভীবাজার জেলায় 92টি চা বাগান রয়েছে। এজন্য মৌলভীবাজার জেলাকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়। চা বাগানগুলোর মধ্যে মাধবপুর চা বাগান, সাতগাঁও চা বাগান, রাজনগর চা বাগান, মাথিউড়া চা বাগান, সমনভাগ, দেওন্দি, ইস্পাহানি, জেরিন, ফিনলে ইত্যাদি উল্লেখযোগ্য। এরপরে দেখে নিই মাঝারি শিল্প। জেলায় মোট 1032টি মাঝারি শিল্প রয়েছে। তন্মধ্যে বড়লেখা উপজেলায় অবস্থিত আগর আতর শিল্প এবং প্রায় সবগুলো উপজেলায় অবস্থিত প্রাকৃতিক রাবার উপজেলা উল্লেখযোগ্য শিল্প। কুটির শিল্প। জেলায় মোট 4575টি ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে। তন্মধ্যে শীতলপাটি, বেতকাঠ ও বাঁশ শিল্প উল্লেখযোগ্য। জেপিএল ফার্নিচার। মৌলভীবাজার জেলার বেসিক শিল্পনগরীতে জেপিএল ফার্নিচারের কারখানা অবস্থিত। উক্ত উন্নতমানের সিজন ও টিডের কাঠের বিভিন্ন ডিজাইনের দরজা ও ফার্নিচার তৈরি হয়। হাট বাজারের তালিকা। এখানে টিসি মার্কেট এবং পশ্চিম বাজার। সংবাদপত্র, শিরোনাম এবং সম্পাদক সম্বন্ধে এবার জেনে নিই। সাপ্তাহিকের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রতিক্ষণ, এর সম্পাদক আলতাফ হোসেন খান। 2 নম্বর সাপ্তাহিক পূর্ব দিক, এর সম্পাদক মুজাহিদ আহমেদ। সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ জুয়েল আহমেদ। সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ প্রভাষক সিপারউদ্দিন আহমদ। সাপ্তাহিক বড়লেখায় এম আতিকুর রহমান এবং সাপ্তাহিক জনপ্রত্যাশা সাদিক আহমেদ। সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার, এটি শফিউল ইসলাম। 8 নম্বর মাসিক শ্রী গৌর বাণী, এটির সম্পাদক অ্যাডভোকেট কিশোর পথ দেবশ্যামল। এরপরে দেখে নিই 9 নম্বর সাপ্তাহিক বড় কণ্ঠ, এটি সম্পাদক আজিজুল ইসলাম। সাপ্তাহিক মানব ঠিকানা, সম্পাদক জাবেদ খসরু। সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমা, ইদ্রিস আহমদ। সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠি, সরফারাজ আলী বাবুল। দৈনিক দৈনিক পত্রিকার মধ্যে রয়েছে খোলা চিঠি, সফররাজ আলী বাবুল। সাপ্তাহিক চায়ের দেশ, গোপাল দেব চৌধুরী। সাপ্তাহিক দেশপক্ষ, মৌসুফ এ চৌধুরী। সাপ্তাহিক মনোবার্তা, জসিমউদ্দিন। সাপ্তাহিক মৌমাছি কণ্ঠ, শেখ সিরাজুল ইসলাম সিরাজ। দৈনিক বাংলার দিন, বক্সি ইকবাল আহমদ। সাপ্তাহিক পাতাকুড়ির দেশ, নজরুল ইসলাম শেফুল। সাপ্তাহিক রাজনগর বার্তা, আক্তার হোসেন সাগর। বিশেষ অর্জন সম্বন্ধে। বিশেষ অর্জন সমূহ মৌলভীবাজারের জেলার বিশেষ অর্জন সমূহ নিম্নরূপ: জানুয়ারি ও ফেব্রুয়ারি 2018 সালে বি ক্যাটাগরি জেলায় ই-নথি রিপোর্ট প্রথম স্থান অধিকার। দ্বিতীয়ত, প্রাথমিক শিক্ষার বিশেষ অবদানের জন্য 2017 সালে সিলেট বিভাগের সেরা জেলা প্রশাসক হিসেবে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক নির্বাচিত হন। এরপর দেখে নিই 3 নম্বর জেলা ব্র্যান্ডিং হিসেবে মৌলভীবাজার জেলার চায়ের দেশ মৌলভীবাজার। চায়ের বাগানের নান্দনিক সৌন্দর্য মৌলভীবাজারকে পরিচিতি এনে দিয়েছে প্রকৃতির কন্যা হিসেবে। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান এই জেলাতে অবস্থিত। তাছাড়া মৌলভীবাজার তথা শ্রীমঙ্গলের চায়ের দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে পরিচিত। তাই চাকে ভিত্তি করে জেলা ব্র্যান্ডিংয়ের লোগো নির্বাচন করা হয়েছে। সেপ্টেম্বরে ও অক্টোবর 2019 সালে বি ক্যাটাগরির জেলায় ই-নথি রিপোর্টে প্রথম স্থান অধিকার। সুপ্রিয় দর্শক, এইবার আমরা দেখে নেব প্রখ্যাত ব্যক্তিত্ব। এটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ।
তো সাহিত্যিকের মধ্যে রয়েছেন সৈয়দ মোস্তফা আলী, পিতা খান বাহাদুর সৈয়দ সিকান্দার আলী, জন্ম 1904 সালে 13 সেপ্টেম্বর। কর্ম বাংলা কথা সাহিত্যের প্রাণপুরুষ। সিলেট বিভাগের প্রথম মুসলমান হিসাবে 1949 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরসিংহ দাস পুরস্কার এবং 1961 সালে সুরেশচন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন। 29টি গ্রন্থের প্রণেতা। উল্লেখযোগ্য হল দেশ বিদেশে 1354, পঞ্চতন্ত্র 1359, চাচা কাহিনী 1359, ময়ূরকণ্ঠী 1359 ইত্যাদি। তিনি বহু ভাষা পণ্ডিত ছিলেন। মৃত্যু 1974 সালের 11 ফেব্রুয়ারি ঢাকায় তিনি ইন্তেকাল করেন। আজিমপুর গোরস্থানে ভাষা শহীদ বরকত ও শফিকের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এরপরে দেখে নিই দ্বিতীয়জন, সৈয়দ শাহনূর। পিতা সৈয়দ নূর, জন্ম 1730 সালে রাজনগর উপজেলায় ঘরগাঁও গ্রামে। কর্ম মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ছিলেন তিনি। 1819 সালে নূর নছিহত নামক সর্ববৃহৎ পুঁথি রচনা করেন। পুঁথির পৃষ্ঠা সংখ্যা ছিল 302, গানের সংখ্যা 108, ধাঁধার সংখ্যা 41। অন্যান্য গ্রন্থ হিসাবে রাগনূর, সাত কন্যার খান। তিনি মৃত্যুবরণ করেন 1855 সালে। তার মাজার নবীগঞ্জ উপজেলার জালাল সাহেব গ্রামে অবস্থিত। এরপরে দেখে নিই কাজী মোহাম্মদ আহমদ। জন্ম 1830 সালে মৌলভীবাজার জেলার ধওপাশা গ্রামে। কর্ম সিলেট বিভাগের প্রথম ইতিহাস লেখক। 1881 সালে জেলায় কাজী নিযুক্ত হন। আঞ্জুমানে ইসলামিয়া স্থাপন করে এর সেক্রেটারির দায়িত্ব পালন করেন। 1885 সালে বাংলা ভাষায় সিলেটের গ্রন্থ শ্রীহট্ট দর্পণ রচনা করেন। এরপরে দেখে নিই 4 নম্বরে আছেন আশরাফ হোসেন, সাহিত্যরত্ন। পিতা মুন্সি জওয়াদ উল্লাহ, জন্ম 1899 সালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামে। কর্ম সিলেট বিভাগের লোকসাহিত্যের পথিকৃতা। তার রচিত গ্রন্থ সিলেটের ইতিহাস, মণিপুরের লড়াই, শাহজালালের কিচ্ছা ইত্যাদি। তার সংগৃহীত মরমী গানের মধ্যে রয়েছে শাহ হাজির আলীর এবং সাধক কবি রাধারমণের রাধারমণ সঙ্গীত। মৃত্যু 1965 সালে 24 জানুয়ারি। 5 নম্বরে আছেন দ্বিজেন্দ্র শর্মা। জন্ম 1929 সালে 30 মে বড়লেখা উপজেলার শিমলিয়া গ্রামে। কর্ম 1978 সালে বাংলা একাডেমি পুরস্কার পান। এরপরে দেখে নিব মাওলানা আব্দুল রহমান সিংকাপনি। ইনি জন্মগ্রহণ করেন 1878 সালে মৌলভীবাজার সিংকাপন গ্রামে। কর্ম 1920 সালের নাগপুর নিখিল ভারত কংগ্রেস খেলাফত সম্মেলনে প্রতিনিধিত্ব হিসেবে যোগদান করেন। মৃত্যু 1961 সালে। এরপরে দেখে নেব বিচারপতির মধ্যে 6 নম্বরে রয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বাংলাদেশের সাবেক মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা 1951 সালে 1 ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা আওতাধীন তিলকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্বর্গীয় ললিত মোহন সিনহা এবং ধনবতী সিনহার জ্যেষ্ঠ সন্তান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। 1974 সালে একজন আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। বিচারপতি সিনহা 24 অক্টোবর 1999 সালে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে এবং 16 জুলাই 2019 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন। তিনি 12 জুন 2011 সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে এবং 17 জানুয়ারি 2015 সালে বাংলাদেশ প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি 11 নভেম্বর 2017 সালে পদত্যাগ করেন। এরপরে বিচারপতি গীতেশ রঞ্জন ভট্টাচার্য, জন্ম 1938 সালে। এরপরে দেখে নিই বিচারপতি সিকান্দার আলী। জন্ম বড়লেখা উপজেলার ইনাইননগর গ্রামে 1906 সালে। কর্ম সিলেট জজ কোর্টের আইন পেশায় নিয়োজিত ছিলেন। 1934 সালে মুন্সেফ পদে ময়মনসিংহে যোগদান করেন। পরবর্তীতে ঢাকা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। মৃত্যু 1966 সাল। এরপরে সাংবাদিক গৌরীশঙ্কর ভট্টাচার্য, তর্ক বাকশিস। পিতা জগন্নাথ ভট্টাচার্য, জন্ম 1799 সালে রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামে। কর্ম সিলেট বিভাগের প্রথম সাংবাদিক। গুড়গুড়ে হুক্কায় আসক্তির জন্য তাকে গুড়গুড়ে ভট্টাচার্য বলে ডাকা হতো। 15 বছর বয়সে গৃহত্যাগ করে বদ্বীপে যান এবং ন্যায়শাস্ত্র অধ্যয়ন করে তর্ক বাগিস
উপাধি লাভ করেন। জ্ঞানান্বেষ পত্রিকার মাধ্যমে 1831 সালে সাংবাদিকতা পেশায় আসেন। তিনি অলবেস্ট নিউজ পেপার ইন কলকাতা এর সম্পাদক ছিলেন। তার প্রকাশিত গ্রন্থসমূহ হল শিশুপাঠ নীতিকথা, গীতার অনুবাদ প্রথম খণ্ড, জ্ঞান প্রদীপ প্রথম খণ্ড ইত্যাদি। মৃত্যু 1859 সালে 5 ফেব্রুয়ারি। এরপরে দেখা যাক মুক্তিযুদ্ধের সংগঠক যারা। আব্দুল মুস্তাকিম চৌধুরী, পিতা তজম্মল আলী চৌধুরী, জন্ম অজ্ঞাত, কুলাউড়া উপজেলার হাজিপুরের অধিবাসী। কর্ম 1970 সালে MLA নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এই ব্যক্তি স্বাধীনতার পর জাপান ও জার্মানিতেও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। মৃত্যু অজ্ঞাত। এরপরে দেখে নিই সমাজসেবক হিসাবে এবং শিক্ষাবিদ হিসাবে। দেওয়ান আব্দুল হামিদ চৌধুরী, জন্ম 1850 সালে, রাজনগর উপজেলার মনসুরনগর গ্রামে। কর্ম সমাজসেবার জন্য খান বাহাদুর খেতাব পান। রাজনগর পার্টি স্কুলের জন্য জমিদান করেন। আসামের MLA ছিলেন। এরপরে আলহাজ কেরামত আলী, পিতা শফাত আলী, জন্ম 1901 সালে ভানুগাছে। কর্ম 1946 সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে MLA পদে জয়লাভ করেন। 1965 সালে জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। মৌলভীবাজার কলেজের প্রতিষ্ঠা লগ্নে 75,000 টাকা এবং শ্রীমঙ্গল কলেজের প্রতিষ্ঠা লগ্নে 25,000 টাকা দান করেন। মৃত্যু 1969 সালে 3 জুন। এরপরে আব্দুল খালেদ চৌধুরী, জন্ম 1866 সালে, কুলাউড়া উপজেলার বিজলি গ্রামে। কর্ম সিলেট MC কলেজের প্রথম মুসলিম ছাত্র। 1921 থেকে 36 পর্যন্ত আসাম প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। মৌলভীবাজার লোকাল বোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ছিলেন। মৃত্যু 1948। এরপরে দেখে নিই কাশীনাথ ঘোষ, জন্ম রাজনগর উপজেলার থলা গ্রামে। কর্ম তিনি হাইকোর্টের মুক্তার ছিলেন। মৌলভীবাজার কাশীনাথ স্কুলে তার নামে প্রতিষ্ঠিত। এবং গগনচন্দ্র সেনগুপ্ত, তার পিতা অজ্ঞাত, জন্ম মৌলভীবাজার জেলার বারহাল গ্রামে। কর্ম ব্রিটিশ আমলে আসাম বেঙ্গলের DSP ছিলেন। মৌলভীবাজার হাসপাতাল সহ বহু সামাজিক কাজে বিশেষ অবদান রাখেন। মৃত্যু অজ্ঞাত। এরপরে দেখে নিব সৈয়দ কুদরতুল্লাহ, পিতা সৈয়দ হুরমত উল্লাহ, জন্ম মৌলভীবাজার জেলার গোবিন্দরসি গ্রামে 1750 সালে। কর্ম মৌলভীবাজার জেলার প্রতিষ্ঠাতা এবং 1793 সালে মুনসেফ নিয়োজিত হন। মৌলভীবাজারের পশ্চিম বাজার তার প্রতিষ্ঠিত। মৃত্যু সাল নিয়ে দ্বিধামত রয়েছে। এবং আবদুল্লাহ আল মাহমুদ, জন্ম মৌলভীবাজার সদর উপজেলার মমরোজপুরে অধিবাসী। কর্ম জেলার স্কাউট আন্দোলনের বলিষ্ঠ সংগঠক। 1963 সালে প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি হিসেবে ক্রীড়া পরিচালকের দায়িত্ব পালন করেন। মৌলভীবাজার BM এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। বাংলাদেশের বয় স্কাউটের লিডার, ট্রেনার এবং দায়িত্ব পালন করেন। এরপরে ডক্টর সুরেন্দ্রনাথ ধর, জন্ম 1890 সালে, মৌলভীবাজার জেলার বাউড়ভাগ গ্রামে। কর্ম তিনি সিলেট বিভাগের প্রথম DSP ও প্রথম বৈজ্ঞানিক। 1915 সালে আসাম সরকারের গবেষণা বৃত্তি লাভ করেন। 1920 সালে মাদ্রাজ কলেজে অধ্যাপনা নিয়ে গবেষণা কাজ নিয়োজিত হন এবং মৃত্যু 1923 সালের 9 ডিসেম্বর। এরপরে দেখে নিই বিপ্লবী শ্রী শশাঙ্ক শেখর ঘোষ, জন্ম বাংলা 1321 সালের 22 আশ্বিন, রাজনগর উপজেলার খালগাঁও গ্রামে। কর্ম চা শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন। দেশ বিভাগের পূর্বে রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন এবং সেক্রেটারি ছিলেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। 1942 সালে ভারত ছাড় আন্দোলনের মাধ্যমে কংগ্রেসে যোগদান করেন। কমিউনিস্ট আন্দোলনে ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি। সূর্য সেনের অন্যতম সহযোগী ছিলেন তিনি। তার স্মরণে শশাঙ্ক শেখর ঘোষ স্মৃতি সংসদ মৌলভীবাজার নামীয় সমাজসেবামূলক একটি সংগঠন 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মৃত্যু 1989 সালের 9 অক্টোবর। এরপরে দেখে নিই কমরেড তারা মিয়া, জন্ম 1932 সালে, রাজনগর উপজেলার নয়াগাঁও গ্রামে। কর্ম সিলেট জেলার অন্যতম কমিউনিস্ট নেতা।
1966 সালে আমৃত্যু কৃষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। 1359 থেকে 63 পর্যন্ত কারাবরণ করেন। ব্রিটিশ আন্দোলন ও কাওয়া দিঘির হাওর আন্দোলন, গণভোট, ভাষা আন্দোলন। 1956 সালে পিথিম পাশায় কৃষক বিদ্রোহের সিলেট অঞ্চলের নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে দেশের ভিতর থেকে অংশগ্রহণ করেন। এরপরে দেখে নিই লীলা দত্ত। জন্ম শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর গ্রামে 1928 সালে। কর্ম 1942 সালে ভারত ছাড় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। 1943 সালে পুলিশের হাতে ধরা পড়েন। ভারতীয় সিপিএম দলের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। কলকাতা বেহালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। মৃত্যু 1985 সালের 6 আগস্ট। কারুশিল্পে শ্রী জনার্দন। জন্ম 1575 সালে রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামে। কর্ম উপমহাদেশের শ্রেষ্ঠ কর্মকর এবং 1637 সালে মুর্শিদাবাদ নবাবের জন্য জাহান কোষ নামে একটি তোপ তৈরি করেন। 17 শতকে বিবি মরিয়ম ও কালের জমজম নামে দুটি কামান ঢাকা গিয়ে তৈরি করেন। বর্তমানে ওসমানী উদ্যানের সামনে ঐতিহাসিক কামান কালে জমজম শোভা পাচ্ছে। মৃত্যু 1645 সালে। উদ্যোক্তা হিসাবে দেখে নিই শ্রী শারদাচরণ শ্যাম। পিতা গৌরীকৃষ্ণ শ্যাম চৌধুরী। জন্ম রাজনগর উপজেলার উত্তমভাগ গ্রামে 1862 সালে 25 মার্চ। কর্ম সিলেট বিভাগের চা শিল্পের কর্ণধার, চাকর ও পথিতযশা আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন। পর্বতপুর উত্তরভাগ চা বাগানের প্রতিষ্ঠাতা। মৃত্যু 1916 সালে 16 ডিসেম্বর। এবারে দেখে নিই ধর্মপ্রচারক হিসেবে হজরত শাহ মোস্তফা। জন্ম অজ্ঞাত। কর্ম হজরত শাহজালাল এর অন্যতম সহযোগী। 700 জন সহযোগী নিয়ে ধর্মপ্রচারের জন্য এই দেশে আসেন। এখানেই বিয়ে করেন এবং বংশ বিস্তার করেন। ঘর সওয়ার চাবুক মার নামে পরিচিত। তার নামে রাস্তার নামকরণ করা হয়েছে। মৃত্যু অজ্ঞাত। মৌলভীবাজার শহরে তার মাজার রয়েছে। তথ্যসূত্র আমরা এইসব তথ্য নিয়েছি। মৌলভীবাজার জেলা ইতিহাস মোহাম্মদ মমিনুল হক এবং মৌলভীবাজারের জেলা ইতিহাস ঐতিহ্য রাব্বানী চৌধুরী। সেই সাথে শিলহটের ইতিহাস মোহাম্মদ আশরাফ হোসেন এবং শ্রীহটের ইতিবৃত্ত পূর্বাংশ অচ্যুতচরণ চৌধুরী তথ্যনিধি। আমরা এদের তথ্যসূত্রে আমরা তথ্যগুলো দেখলাম। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য। আশা করি অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কেমন লেগেছে। আমাদের ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া 13তম থেকে 20তম গ্রেড অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধান নিয়ে কিংবা নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সাহিত্যের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।